মাননীয় দর্শক মণ্ডলী, আজকে এই মুহূর্তের আলোচনা পৃথিবী এমন একটা দিনের দিকে যাচ্ছে যখন মানুষ এই ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে বা জীবাণু বা বীজাণু সংক্রমণের বিরুদ্ধে আর লড়াই করতে পারবে না, বা আমরা যত দামি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না কেন তাতে আর কাজ হবে না, বা কাজ হলেও মিনিমাম কাজ হবে। মানুষের জীবন সংশয়ে পড়বে, ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে এবং মানুষের এই ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য মৃত্যুর হার বেড়ে চলবে সারা পৃথিবী জুড়ে। এর সূত্রপাত বা এর অশনি সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা একটু চিন্তাশীল, বিজ্ঞান মনস্ক এবং পরিশ্রমী চিকিৎসক আছেন এই প্ল্যানেটে, তারা কিন্তু এই কালো দিনের আভাস বা এই দুর্যোগের আভাস কিন্তু তারা পাচ্ছেন। এবং এইভাবেই আজকে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ করে আমাদের চিকিৎসক সমাজের, প্যারামেডিক্সদের, ওষুধের দোকানদারদের বা সেলস বয়, সেলস গার্লদের, এছাড়াও আমরা যারা ডাক্তারদের পাশে থেকে দিনের পর দিন চিকিৎসা করি বা তাদের সহায়তা করি, তাদের জ্ঞান বৃদ্ধির স্বার্থেই আজকের এই ভিডিও, যাতে মানুষের ক্ষতি যতটা সম্ভব কম করা যায় বা ক্ষতিটাকে ড্যামেজ কন্ট্রোল আমরা করতে পারি এই ভেবে, এবং আর একদিকে আমাদের এই অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা আরও জোরদার করার আবেদন জানিয়ে সরকারের কাছে, সামাজিক সংগঠনের কাছে, বিভিন্ন বিজ্ঞানীদের কাছে এই আবেদন রাখার জন্যই আজকের এই আলোচনা। দেখুন, পৃথিবীতে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল অ্যাক্সিডেন্টালি। কীভাবে হয়েছিল? পেনিসিলিন। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং একজন স্কটল্যান্ড বাসী ছিলেন। তিনি সেন্ট ম্যারিজ হসপিটালে চাকরি করতেন অ্যাজ এ ব্যাকটেরিওলজিস্ট, বা আরও বৃহত্তর স্বার্থে কথা বলা যায়, বৃহত্তর স্পেকট্রায় কথা বলা যায়, তো তিনি হচ্ছেন একজন মাইক্রোবায়োলজিস্ট। এবং তিনি তার সামার ভ্যাকেশন, গরমের ছুটির আগে অ্যাক্সিডেন্টালি কিছু জিনিস, ব্যাকটেরিয়ার চেম্বার খুলে তিনি বাড়ি চলে যান এবং এসে দেখেন যে এক শ্রেণীর ছত্রাকের তৈরি হয়েছে তার সেই ডিশে। পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক থেকে এই যুগান্তকারী পেনিসিলিন 28শে সেপ্টেম্বর 1928 সালে স্কটল্যান্ডে আবিষ্কৃত হয়, পৃথিবীর এই প্ল্যানেটের প্রথম অ্যান্টিবায়োটিক্স। এবং তার থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লাস্ট 30-40 বছরে সেরম আমাদের অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের সেরম শ্রীবৃদ্ধি হয়নি বা সেরকম ঘটনা ঘটেনি। আজকে 12ই এপ্রিল 2022 সালে পৃথিবী কাঁপানো দুটো অ্যান্টিবায়োটিক আমরা পেয়েছি, যেগুলো ড্রাফট গাইডলাইনও পেয়েছি, যে নাইস গাইডলাইন, সেফিডারোকল এবং সেপ্টাজিডিমের সঙ্গে অ্যাভিব্যাক্টাম কম্পোজিশন, যেটা হচ্ছে সিভিয়ার অ্যারোবিক ইনফেকশান, গ্রাম নেগেটিভ ইনফেকশানে আমাদের প্রাণকে বাঁচাতে পারে। ভেন্টিলেশন, আইসিসিউ বা সিভিয়ার সেপসিসের যে পেশেন্টগুলো, তাদের জীবন কিন্তু বাঁচাতে পারে। এটা হচ্ছে আমাদের 2022 সালে পেনিসিলিন থেকে এই বিবর্তন এসছে, এই অ্যাডাপ্টেশন বা পজিটিভ এভলিউশন এসছে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের। কিন্তু তারপরে কিন্তু আমরা সেরকম আশানুরূপভাবে করতে পারছি না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কাকে বলে? যখন জীবাণু আর রেসপন্ড করে না, তাকে মারার জন্য যে গেম প্ল্যান করা হয়েছে চিকিৎসকদের দ্বারা, মূলত অ্যান্টিবায়োটিক ডেজিগনেট করা হয়েছে, সে আর মারতে পারছে না, তাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মেকানিজম কি, কীভাবে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উৎপত্তি বা কীভাবে এটা করে? দেখুন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা আমরা দেখি, যে জীবাণু আর কাজ করে না অ্যান্টিবায়োটিকের এগেনস্টে, মাইক্রোবস, জীবাণু বেঁচে যায় অ্যান্টিবায়োটিকের আক্রমণের হাত থেকে 3-4টি পদ্ধতির মাধ্যমে। এক হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। যে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক্স আমরা দিলাম, সেটা বডির ভেতরে কিছু কিছু এনজাইম আছে বা ব্যাকটেরিয়াল এনজাইম আছে, যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে দেয়, যার ফলে তার প্লাজমা কনসেন্ট্রেশন একটা সুনির্দিষ্ট চাই, যেটা হলে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন বা সাইরাল অ্যাকশান বা স্ট্যাটিক অ্যাকশান হবে
ব্যাকটেরিওসাইডাল বা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকশন আমি এটা মিন করতে চাইছি, সেটার থেকে কিন্তু সাব থেরাপিউটিক লেভেলে ড্রাগটা চলে আসে। তার ফলে জীবাণু কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়, প্রতিরোধ তৈরি করে, যাতে তার মৃত্যু হয় না এবং সে বহাল তাবিয়াতে আবার সে রেপ্লিকেশন বা বংশবৃদ্ধি করতে পারে। অ্যান্টিবায়োটিক্স যে টার্গেট করেছিল, টার্গেট অর্গানেলস, এইটাকে ছোট ছোট মিউটেশনের মাধ্যমে, ব্যাকটেরিয়াল জেনেটিক মিউটেশনের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিক আর সেইভাবে কাজ করবে না। চেঞ্জেস ইন দ্য সেল মেমব্রেন, যে কোনো অ্যান্টিবায়োটিক্সই কাজ করে সেল মেমব্রেন পেনিট্রেট করে সেলের মধ্যে তাকে ঢুকতে হয়। তারপর দেখে যে সে সার্চ করে যে ব্যাকটেরিয়া মধ্যে যে কোন অর্গানেলের জন্যে ব্যাকটেরিয়াটা বেঁচে আছে, অ্যান্টিবায়োটিক সার্চ করে। কিন্তু যখন সেল মেমব্রেন দিয়েই ঢুকতে পারছে না, পারমিয়েবিলিটি নেই, বা তখন কিন্তু অ্যান্টিবায়োটিক্স আর কাজ করতে পারে না, এটা একটা কারণ। তারপর দেখুন, আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, পোর অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন হলোই না, ডায়রিয়া হয়ে বেরিয়ে গেল, অ্যাকুট ডায়রিয়াল ডিজিজে যেমন হয়, আমি অ্যান্টিবায়োটিক খেলাম, ডায়রিয়া হয়ে বেরিয়ে গেল, রক্তের শোষণ হলো না, এবং জার্নি টু অ্যাকশন সাইট, যেখানে কাজ করবে সেখানে যেতে পারলো, তো কিছু অল্প মাত্রায় ওষুধ, ইন্টাব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন ওষুধের কমে গেল, এবং ব্যাকটেরিয়াল একটা পাম্প আছে দেখবেন, ড্রাগ ইফ্লাক্স পাম্প, সেটা সক্রিয়ভাবে কাজ করলো, তার ফলে কিন্তু অ্যান্টিবায়োটিক্স আর কাজ করতে পারলো না। সেই জন্য আমরা ড্রাগ ইফ্লাক্স পাম্প যেটা বলছি, সেটার এগেনস্টে আমরা ওষুধ তৈরি করব যাতে ড্রাগ রেজিস্ট্যান্স কম আসে। এটা নিয়েও একটা রিসার্চের দরকার আছে সারা পৃথিবীতে। ড্রাগ রেজিস্ট্যান্স টু ব্যাকটেরিয়া, এটা আমাদের ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন পদ্ধতি বা ব্যাকটেরিয়ার গঠন, এগুলো আমাদের জানতে হবে। এবং টার্গেট যদি আমাদের সেল ওয়াল হয়, ধরুন একটি ব্যাকটেরিয়ার একটি অ্যান্টিবায়োটিকের টার্গেট হচ্ছে আমাদের সেল ওয়াল, সেই সেল ওয়ালটা কিন্তু কাজ ধরুন করতে পারলো না, তাহলে কিন্তু ওই গ্রুপের যত ড্রাগ আছে, যে ড্রাগ আমি দিলাম, তারাও কিন্তু ওই সেল ওয়ালের উপর কাজ করতে নাও পারতে পারে বা কম পারতে পারে। সেই জন্য আমরা টার্গেটটাকে এসেনশিয়ালি যদি চেঞ্জ করে দিই, ধরুন নিউক্লিয়াস টার্গেট, সাইটোপ্লাজম টার্গেট, এগুলো যদি করি, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা ভেঙে দিতে পারবো আমরা। এইভাবে আমরা পদ্ধতিগতভাবে টেকনিক্যালি কিছু প্রয়োগ করতে পারবো। দেখুন, কারা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভিকটিম হয়, কারা এর শিকার হয়, মূলত ইয়ং চিলড্রেন, কম বয়সী বাচ্চারা, তারা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার, যাদের বয়স 60-এর উপর তারা, এবং ক্যান্সার পেশেন্ট বা আদার্স কোমরবিডিটি থাকে যারা ইমিউনোসাপ্রেসড, তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা খুব তাড়াতাড়ি গ্রো করে এবং বেশি পরিমাণ মাত্রাতিরিক্তভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে, প্রতিরোধ। এবার দেখুন, সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় পৃথিবীর বুকে, এই টিউবারকুলোসিসে কিন্তু আমরা হাতে হাতে ফল পেয়েছি, এবং আমিও আমার চিকিৎসক জীবনে এই 2000 সাল 92 সাল এর পর থেকে আমি দেখেছি একটি টার্ম, সেই এমডিআর-টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আমরা জানি টিবির ব্যাকটেরিয়াগুলো খুব স্লো মাল্টিপ্লিকেশন করে, এদের ইনকিউবেশন পিরিয়ডও বেশি, এবং এদের সেল মেমব্রেন ও ঠিক হয়, যার ফলে মাল্টি ড্রাগ দিয়ে আমরা ককটেল থেরাপি করি। দেখবেন টিবিতে প্রথমেই 4টি ড্রাগ দিয়ে শুরু করা হয়। কেন হচ্ছে, এই ড্রাগগুলোর খুব জেনেটিক মিউটেশন খুব তাড়াতাড়ি করতে পারে, এবং মোনোড্রাগ রেজিস্ট্যান্স যদি প্রথমে থাকে, তারপর এমডিআর হয়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তারপর এসেন্সিয়ালি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেল, তারপর টোটালি ড্রাগ রেজিস্ট্যান্স হলেই বিপদ। এবং বহু মানুষকে আমি আমার চিকিৎসক হিসাবে, সরকারি চিকিৎসক হিসেবে দেখেছি মৃত্যুমুখে যেতে, এই ড্রাগ রেজিস্ট্যান্স, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। সেই জন্য আমরা ককটেল থেরাপি, টিবিতে দেখবেন অনেক ড্রাগ দেওয়া হয়। এবং মডার্ন রিসার্চ বলছে যে এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ, এই প্ল্যানেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অ্যান্টিবায়োটিক। সেই জন্যই আমরা মডার্ন রিসার্চ এগেনস্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এইটা আমাদের করতে হবে আরও সক্রিয়ভাবে, এবং ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন কেমনভাবে হয় এবং রিসার্চ এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে। এবং আমাদের ইমিউন সিস্টেম কেমনভাবে বিহেভ করছে, এটা আমাদের দেখতে হবে, আমাদের ইমিউন সিস্টেম কেমনভাবে বিহেভ করছে। এবং অ্যান্টিবায়োটিকের স্টেপ 1 টু প্রিভেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে, সুপারবাগ বলা হচ্ছে তাদের শর্ট টার্ম। সেই জন্য আমাদের নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ দিয়ে একটা ট্রায়াল হচ্ছে,
আমাদের কলকাতাতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ট্রায়ালটা হচ্ছে। মডার্ন রিসার্চ ওয়ার্ল্ডে লাস্ট লাইন অফ ডিফেন্স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1958 সালে এসেছিল ভ্যানকোমাইসিন 10, সেটারই একটা চেঞ্জ এসছে, সেটাকে ডেভেলপ করে আমরা ভ্যানকোমাইসিন 30 করেছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লাস্ট লাইন অফ ডিফেন্স, সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যান্টিবায়োটিক্স গুগলসের মতে। আমাদের অ্যান্টিবায়োটিক্স লিমিটেড ইন আওয়ার হ্যান্ড, স্টক লিমিটেড, সেই জন্য আমরা এই মুহূর্তের একটু আলোচনা করি যে ডিসেম্বর 2019-এ 41টা নিউ অ্যান্টিবায়োটিক ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট বা ক্লিনিক্যাল রিসার্চ বা ট্রায়াল চলছে। তো তার মধ্যে কিন্তু 9 মার্চ 2021 অবধি যা রিপোর্ট আমরা পেয়েছি, 4টে ড্রাগ অ্যাপ্রুভড হয়েছে এবং এই 4টে ড্রাগ অ্যান্টিবায়োটিকে এলো। কিন্তু অ্যান্টিবায়োটিকের যে গবেষণা প্রচুর এক্সপেন্সিভ এবং রয়্যালিটি নিয়ে কোম্পানি বিজনেসম্যান টু বিজনেসে মানে গণ্ডগোল, তার জন্য রিসার্চে বেশি টাকা ঢালতে কেউ রাজি হচ্ছে না। এটা একটা সমস্যা। এবং পাবলিক অ্যাওয়ারনেস, আননেসেসারি ইনডিসক্রিমিনেট ওভার ইউজ বা মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স আমরা চিকিৎসকরা করব না। এবং আমরা মানুষদের যেটা অ্যাপিল করব, যে আবেদন করব, যে আপনারা ওভার দ্য কাউন্টার বা কোনো বন্ধুর এরকম রোগে এরকম অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক হয়ে গেছে, রিলেটিভস তাদের কথা মতো বা পলিটিক্যাল লিডার্স বা সোশ্যাল বা রিলিজিয়াস লিডারদের কথায় আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। আমরা পাশ করা জ্ঞানী বুদ্ধিমতী চিকিৎসকদের দ্বারা প্রেসক্রিপশন দেখে, কারণ অনেকে কোয়ালিফাইড কোয়াকের মতো আচরণ করেন, সেটা আমাদের কাছে একটা সমস্যা। এই অ্যান্টিবায়োটিক ধরুন গ্রাম নেগেটিভ অ্যান্টিবায়োটিক ইনফেকশন হয়েছে, আমরা তার একটা ফাউল স্মেলিং গন্ধ পাচ্ছি তার ইনফেকশান থেকে, বা ব্যাকটেরিয়াসের আক্রমণ হয়েছে, বা অ্যানারবসের হয়েছে, অ্যারবসের হয়েছে, বা মিক্সড ফ্লোরা হয়েছে, সে আমরা বুঝে যতটা পারি, যতক্ষণ না কালচার সেন্সিটিভিটি বা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য উন্ড সোয়াব আমরা না রিপোর্ট আসে, ততক্ষণ আমরা এম্পেরিক্যালি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করব টু প্রিভেন্ট সেপটিক শক বা পেশেন্টের লাইফ আরও খতরনাক ডেঞ্জার জোনে যাতে না চলে যায়, তার জন্য আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিপেটারি অ্যান্টিবায়োগ্রাম মনে করে আমরা সুচিন্তিতভাবে আমরা চিন্তাভাবনা করে ওষুধটি দিতে পারি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে আমরা ট্যাকেল করতে পারি বা ভাঙতে পারি। আমরা দেখুন ভাইরাল রোগ, ধরুন আপনার নাক বন্ধ হয়ে গেছে, সর্দি কাশি 3 দিন থেকে 5 দিন আমরা ভুগি, কমন ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, কোল্ড ভাইরাস, অ্যাডিনা ভাইরাস, ইভেন করোনা ভাইরাস বা মাইল্ড সিমটোমেটিক 95% ডেঙ্গু ভাইরাস, এইগুলোকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দেবো না। ভাইরাল ইনফেকশন হলে আমরা মনে রাখবো ভাইরাস ফর ভাইরাস, অ্যান্টিভাইরাল ড্রাগ যদি দরকার হয় তখন আমরা দেব। মূলত ইন্টারফেরনের মাধ্যমে বডির ইমিউনিটির খেলায় আমরা কিন্তু ভাইরাল রোগগুলোকে এমনিতেই প্রতিহত করতে পারি। প্রোফাইল্যাক্টিক ইউজ আমরা করব জেনুইন কেসে, যারা কোমরবিডিটিসে ভুগবেন, যাদের ইনফেকশনের সাসেপ্টিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে, যারা খারাপ হওয়ার চান্স আছে, তাদেরকে আমরা প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক্স বা জেনুইন ইন্ডিকেশন ছাড়া আমরা দেব না। এবং রং অ্যান্টিবায়োটিক সিলেকশন আমরা করব না। ধরুন আমার হয়েছে সফট টিস্যু ইনফেকশন, আপনি মানে ডিএনএ জাইরেজ এ ইনহিবিটার দিচ্ছেন, ডিএনএ জাইরেজ বি ইনহিবিটার দিচ্ছেন, এদের কিন্তু সফট টিস্যু ইনফেকশনের রোল খুবই কম। যেটা ক্লক্সাসিলিন, অ্যাজিথ্রোমাইসিন বা রক্সিএরিথ্রোমাইসিন, এদের যে রোলটা আছে তাদের কিন্তু রোলটা ওই জায়গার রোলটা এখানে নেই। তা আমাদের বেশি করে জুডিশিয়াসলি অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারবাবুদের লিখতে হবে। ডোন্ট সেভ অ্যান্ড স্টোর অ্যান্টিবায়োটিক্স ফর দ্য নেক্সট টাইম। যেটা মানুষকে বলবো যে আমাকে ডাক্তারবাবু দিল 3টে অ্যাজিথ্রোমাইসিন বড়ি, আমার দুটোতেই সেরে গেল কেন? 2 দিন আমার 4 দিনের মাথা অটোমেটিক্যালি ইন্টারফেরন ইমিউনিটির সঙ্গে লড়াই করে ভাইরাস হেরে যাবে, এটা অবধারিত কমন করলে। তা বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই 90%, 95, 98, 99%-এর উপর ক্ষেত্রে। এবার কার শরীর কোন ভাইরাসে কী অ্যাকশান নেবে, কোন ব্যাকটেরিয়া কী অ্যাকশান নেবে আমরা কিন্তু জানি না। আমরা চিকিৎসকরা টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন একটা কথা বলে অ্যান্টিবায়োটিক চার্জ করে দিই, কিন্তু সে যুগ কিন্তু এখন আর নেই। এখন জুডিশিয়াসলি এবং ডিসক্রিমিনেটলি আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে।
আমরা দুটোই সেরে গেল আর একটা সেভ করে রাখলাম, পরবর্তী ফেজে এরকম রোগ হলে আমরা খাবো। এগুলো কাদের? আমাদের দেশের অধিকাংশ মানুষ তথা ডেভেলপিং কান্ট্রিজের 90%, 85% মানুষই কিন্তু এই মেন্টালিটির। এবং কিপটে বা কঞ্জুস কিছু লোক আছে, কিছু আছে পুয়ার গরিব মানুষ, যে আবার কেন কিনতে যাব, আবার কেন হসপিটালে গিয়ে লাইন দেবো একদিন আমাদের কর্মক্ষেত্র ছেড়ে, কাজের ইনকামটা ছেড়ে। সেই জন্য আমরা এটা করি। এবং আমরা আবারও বলবো যে অ্যান্টিবায়োটিক্স এক্স্যাক্টলি প্রেসক্রাইব যেমন হয়েছে সেরকম ডোজেই আমরা খাওয়াবো। আমরা ডোজ স্কিপ করব না, এবং ডোজ স্কিপ করে হঠাৎ করে ডবল ডোজ খেয়ে নিলাম তাহলে কিন্তু ইমার্জেন্স অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হবে। এটা কিন্তু আমাদের দোষে হবে, মানুষের দোষে হবে, ভুলবশত হবে। সেজন্য আমরা ডোজ স্কিপ করব না। 4 আওয়ারলি টু 4 আওয়ারলি খাবো, 6 আওয়ারলি টু 6 আওয়ারলি খাবো, 8 আওয়ারলি টু 8 আওয়ারলি খাবো, 12 আওয়ারলি টু 12 আওয়ারলি খাবো। ওডি ডোজ ওয়ান্স এ ডে থেরাপি তো ওয়ান্স এ ডে খাবো, ওয়ান্স ইন এ উইক তো ওয়ান্স ইন এ উইকই খাবো। আমরা টুয়াইস ইন এ উইক খাবো না, তাহলে কিন্তু মিস ইউজ বা ওভার ইউজ বা সাব থেরাপিউটিক লেভেলে আমাদের চলবে। আমরা কখনোই অ্যান্টিবায়োটিককে মুড়ি মুরগির মতো ব্যবহার করব না। এবং হাউ টু সাকসিড, আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে আমরা বাঁচতে পারি, সাকসেস পেতে পারি। কো অ্যাডমিনিস্ট্রেশন অফ রেজিস্ট্যান্ট ব্রেকার, কিছু ওষুধ আছে যা রেজিস্ট্যান্স ব্রেকার করে, অ্যান্টিবায়োটিকের সঙ্গে মিক্স করে দিতে পারি। যেমন বিটা ল্যাকটামের সঙ্গে বিটা ল্যাকটামেস ইনহিবিটর অ্যাড করে দেবো। অ্যামক্সিক্লাব যেমন পাওয়া যায়, কো অ্যামক্সিক্লাব বলা হয়। অ্যামক্সিসিলিন, ক্লাভুলিনিক পটাশিয়াম অ্যাসিড, এটা পাওয়া যায়। এবার মাইক্রোবায়োলজিস্টরা সবসময় বলবে তাদেরকে প্রপার ইউটিলাইজেশন করতে হবে। মাইক্রোবায়োলজিস্ট যদিও এরা সংখ্যায় কম, অ্যান্টিবায়োগ্রাম করে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করব। এবং আরেকটা কথা বলি, মাইল্ড কেস এবং যাদের কোমরবিডিটিস নেই, যারা নন ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স লিখতে পারি। এটা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স খেতে পারি। ম্যালিক অ্যাসিড থাকে আপেল সিডার ভিনিগার বা আপেলে, পাইনঅ্যাপেলে থাকে এনজাইম ব্রোমেলিন, গার্লিক্স রসুনে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিবায়োটিক প্রপার্টি। ন্যাচারাল হানি, আমাদের মধুতে থাকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে মধুতে। জিঞ্জার আছে, আদা, এবং কারকুমিন, হলুদ, জিরে, এগুলো আমরা টারমারিক, এগুলো আমরা পাই। সিনামন, দারচিনিতে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু এফেক্ট পাই। ভিটামিন সি, সাইট্রাস ফ্রুইটস যে ইমিউনোমডুলেশন করে, কোলাজেন সিনথেসিস করে, উন্ড রিপেয়ার করে, এরও অ্যান্টিবায়োটিক প্রপার্টি খানিকটা আছে। ক্রানবেরি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে খুব ভালো কাজ করে। আমাদের মতো গরিব দেশে আমরা মাইল্ড ইনফেকশনে কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স যে সমস্ত ফল শাকসবজিকে আমরা ভাবছি সেটা কিন্তু আমরা খেতে পারি। দেখুন, আমরা কি করে বুঝবো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে? সেটা আমরা বুঝতে গেলে একটা স্যাম্পেল নেব। ওই পুজ, রক্ত, প্রস্রাব, পায়খানা বা গ্যাস্ট্রিক জুস, ইউরিন বা সিমেন, বীর্য, এর থেকে আমরা কি করতে পারি? এক্সপোজ করতে পারি ব্যাকটেরিয়াল, যেগুলো রেসিডেন্সিয়াল ব্যাকটেরিয়া আছে ওদের একটা কালচার মিডিয়া নিতে পারি। নিয়ে গিয়ে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর তাদের কলোনি কাউন্ট দেখব, তারা ডিভাইড করছে কিনা, থ্রাইভ করছে কিনা, এগুলো আমরা দেখব। যদি ড্রাগ না কাজ করে তাহলে আমাদের এটা কিন্তু ব্যাকটেরিয়ার শ্রীবৃদ্ধি হবে। সেই জন্য আমরা ড্রাগ রেজিস্ট্যান্সটা বুঝে নেব, এবং বুঝে নিয়ে আমরা এর এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেব। দেখুন, মোস্ট কমন ইনফেকশান ইন হিউম্যান হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, যেটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রায় 80%। তার মধ্যে মোস্ট কমন অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স যেটা বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা বলছি, এমআরএসএ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেপ্টোকক্কাস, ভিআরই ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টারোকক্কাস, এমডিআর টিবি, যার জন্য আমরা ককটেল ড্রাগস দিয়ে স্টার্ট করি, সিআরই কার্বাপেন রেজিস্ট্যান্ট এন্টারোব্যাকটেরিয়াসি, এগুলো কিন্তু খুব কমন। এছাড়া আমরা আরেকটা জিনিস মনে রাখবো, অ্যান্টিবায়োটিক স্টার্ট করলে কিন্তু আমরা অ্যারাউন্ড 5 days আমাদের খেতেই হবে অ্যাজ পার ডাইরেকশনস অফ দ্য ফিজিশিয়ান অর সার্জেন। এবং লং কোর্স যদি হয় মোর দ্যান 7 days, আমরা খেয়াল রাখবো লং কোর্স 7 থেকে 10 দিনের মধ্যে দেবো। যত বেশি দিন অ্যান্টিবায়োটিক চালাবো তত কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের চান্স বেড়ে যাবে। এই বলে
আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য সম্বলিত ভিডিওটি শেষ করছি। আপনাদের এতক্ষণ ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।